This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আজকে থার্ড আই আমাকে স্টুডিওতে না গিয়েই করতে হচ্ছে, কারণ স্টুডিওতে কিছু কাজকর্ম চলছে। আমাদের কদিন ধরেই ডামাডোল চলছে অনুষ্ঠানটা, তাই বাড়ি থেকেই করছি। আপনাদেরকে বলি যে এই যে পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটে গেল, যে দুর্ভাগ্যজনক মৃত্যু হলো 27-28 জনের, তার প্রেক্ষিতে গতকাল রাত্রে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে আমরা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলাম। কেন দাবি করেছিলাম তার সঙ্গত কারণও আমরা দিয়েছিলাম। অসংখ্য থ্রেড কল, অসংখ্য ফোন কল আমরা পেয়েছি। সেগুলো হয়তো প্রকাশ করলে অনেকেই অসুবিধায় পড়বেন, সেগুলো প্রকাশ করতে চাই না। থ্রেড কল আমাদের প্রফেশনের একটা অঙ্গ। আমরা বিভিন্ন অনুষ্ঠানের পরে থ্রেড কল পেয়ে থাকি, এবারও পেয়েছি। নাথিং নিউ টু আস। এটা আমাদের কাছে নতুন কিছু ব্যাপার না, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা, সেটা নিয়ে যাচ্ছি না। কিন্তু আমাদের সরকার বাহাদুর এই ঘটনার প্রেক্ষিতে কয়েকটা নির্দেশিকা জারি করেছে, সেইটা নিয়ে আজকে অনুষ্ঠান করতেই হচ্ছে। প্রথম নির্দেশিকা হচ্ছে যে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেব, সমস্ত বর্ডার গুলো, ওয়াগা ফোয়াগা যেসব বর্ডার আছে সেগুলো সিল করে দেব, সিন্ধু নদের যে চুক্তি সেটা বন্ধ করে দেব, যারা পাকিস্তানে আছে তাদেরকে দেশে ফিরিয়ে আনবো, মানে ভারতীয়রা যারা পাকিস্তানে আছে এই মুহূর্তে, পাকিস্তানিদের কোনো ভিসা দেব না, নতুন করে পাকিস্তানিদের ভারতে ঢুকতে দেব না, ইত্যাদি ইত্যাদি নানা রকম আমরা গালগপ্প শুনছি। কিন্তু এই সবের বিনিময়ে এই যে 27-28 জনের নিরীহ মানুষের প্রাণ চলে গেল, তাকে ফিরে আসবে না। একবারও বলা হচ্ছে না যে আমরা এই রকম ঘটনা আর দ্বিতীয়বার বা তৃতীয়বারের জন্য ঘটতে দেব না। বালাকোট বলুন, উড়ি বলুন, এই যে পরপর বেশ কয়েকটি নাশকতার ঘটনা কাশ্মীর জুড়ে হয়ে গেল এই মোদী সরকারের আমলেই, তারপরে সতর্কতামূলক ব্যবস্থা সরকার কি কিছু নিয়েছে এখন পর্যন্ত? এখন বলা হচ্ছে সেনাকে সতর্ক থাকতে বলা হচ্ছে। সেনা সবসময় সতর্ক। গতকাল অনুষ্ঠানে অরূপ চক্রবর্তী বলছিলেন যে কিভাবে আমাদের দেশের সেনা সংখ্যা কমে গিয়েছে। প্রায় 2.25 লক্ষ আর্টিলারি, মানে আমাদের যারা পদাতিক বাহিনী, 2.25 লক্ষ আর্টিলারি নেই আমাদের। কারা সুরক্ষা দেবে? কাদের হাতে দেশ? যারা সেনাতে নিয়োগ করে না, যারা সেনার বাজেট কাটল করে, শিক্ষায় বাজেট কাটল করে, স্বাস্থ্যে বাজেট কাটল করে, আর সমস্ত টাকা ওই আম্বানি আদানিদেরকে ঋণ মুকুব করতে ছেড়ে দেয়। এ কোন সরকার? দেশের মানুষের কথা যারা ভাবে না, শুধু সারাদিন আম্বানিদের কি করে তোষণ করবে, আদানিদের কি করে তোষণ করবে সেই চিন্তা করে, সেই সরকারকে কতক্ষণ আর বরদাস্ত করা যায়? শুধু হিন্দু মুসলমান করে কতদিন আর মানুষ ভুলে থাকবে? কবে জাগবে ভারতবাসী? কবে বুঝতে পারবে যে হিন্দু মুসলমান করে পেটের ভাত জোটে না, হিন্দু মুসলমান করলে চাকরি হয় না, হিন্দু মুসলমান করলে পুলওয়ামা বা পেহেলগাঁওয়ের মতন ঘটনাকে রোখা যায় না? বারবার করে এখানে একটা হিন্দু মুসলমান অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে, অথচ সরকারি তরফে বলা হচ্ছে না। বিজেপির আইটি সেল এটা প্রচার করে যাচ্ছে এবং সাথে কিছু গদি মিডিয়া, তারা প্রচার করে যাচ্ছে এইখানে মুসলমান, মানে যারা আক্রমণ করেছিল তারা মুসলমান এবং বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে। একেবারেই ঘটনাটা তাই না, তাহলে একজন মুসলিম কি করে মারা গেল, তাও আবার স্থানীয়? আমরা কালকে একটা ইঙ্গিত দিয়েছিলাম আপনাদেরকে, আমরা বলেছিলাম এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত না তো? যখন সরকারের গদি টলমল, নীতিশ কুমারের দলের অভ্যন্তরে বিরোধিতা উঠছে ওয়াকফ বিল নিয়ে, চন্দ্রবাবু নাইডু দলের বিরোধিতা হচ্ছে, ভেতরে ভেতরে বিরোধিতা হচ্ছে চিরাগ পাসওয়ানের দলের, তখন এরা এনডিএর সাথে আর থাকবে কিনা এই ওয়াকফ বিলের ব্যাপারে চিন্তা ভাবনা হচ্ছে। যখন সংঘ পরিবার বলছে যে 75 বছর হয়ে গেছে মোদির, তুমি আর প্রধানমন্ত্রী থাকতে পারবে না,
যখন সংঘ পরিবার চাইছে জেপি নাড্ডাকে সরিয়ে নাগপুর লবির কাউকে সভাপতি করতে, তখনই এইরকম ঘটনা পুলওয়ামার সময় আমরা দেখেছিলাম। ঠিক নির্বাচনের আগে আগে দৃষ্টিভঙ্গিকে পুরো ঘুরিয়ে দেওয়ার জন্য পুলওয়ামার মতন একটা ঘটনা ঘটে গেল। ইন্টেলিজেন্স ফেলিওর। অথচ সতপাল মালিক তৎকালীন রাজ্যপাল কাশ্মীরের, তিনি আগাম জানিয়েছিলেন বিষয়টি। তাকে বলা হয়েছিল তুম চুপ রহো। মনে আছে সেই সাক্ষাৎকার? আমাদের চ্যানেলেই আমরা দেখিয়েছি, খুঁজে পেতে দেখে নেবেন। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শুধু হিন্দু মুসলমান করে একটা পুরো দেশকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে। আর কিছু মূর্খের দল, কিছু গবেটের দল, কিছু গামবাটের দল তাতেই আনন্দে ধেই ধেই করে নাচছে। এ দেশটা হিন্দু রাষ্ট্র কেন হচ্ছে না? এ দেশটা হিন্দু রাষ্ট্র হলে এই 27 জন মারা গেছে যে তারা মারা যেতেন না? পাকিস্তান তো ইসলামিক রাষ্ট্র, সেখানে মুসলিমরা মারা যান না উগ্রপন্থী হানায়? উগ্রপন্থীরা উগ্রপন্থী হয়, তারা হিন্দুও হয় না, মুসলমানও হয় না। এইটা কবে বুঝবে আমাদের অন্ধ দেশবাসী, মূর্খ দেশবাসী? এমন একটা দেশে বসবাস করি যেখানে লেখাপড়া জানা, শিক্ষিত, ডিগ্রিধারী লোকেরা তারা পর্যন্ত বলছে। লজ্জা লাগে। এদের শিক্ষার উপর, শিক্ষার মান দেখে লজ্জা লাগে। যাই হোক, এই যে সরকারি বিভিন্ন রকম নিষেধাজ্ঞা হলো, অমুকটা করা যাবে না, তমুকটা করা যাবে না, এই বর্ডার বন্ধ, সেনাকে সতর্ক থাকতে বলা হয়েছে, দেশের যত লোক পাকিস্তানে আছেন তাদেরকে ফিরিয়ে আনা হবে, পাকিস্তানের লোককে আর ভিসা দেওয়া হবে না, সব ঠিক আছে। প্রধানমন্ত্রী তো আবার চলে যাবেন মাশরুমের বিরিয়ানি খেতে বিনা নেমন্তন্নে। প্রধানমন্ত্রী যখন বিনা নেমন্তন্নে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে উপস্থিত হয়, তখন এগুলো মনে থাকে না যে পাকিস্তান একটা টেরোরিস্ট দেশ, একটা উগ্রপন্থীদের দেশ? তারা বরাবর আমাদের দেশে উগ্রপন্থী হানায় জর্জরিত করছে। মুম্বাই হামলার কথা আমরা ভুলে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি উরির অ্যাটাকের কথা, আমরা ভুলে গিয়েছি পুলওয়ামা অ্যাটাকের কথা। এ বার করে আমাদের দেশে এসে পাকিস্তান আক্রমণ করে যাচ্ছে, আর আমরা এখানে হিন্দু মুসলমান করে যাচ্ছি। আর স্বরাষ্ট্রমন্ত্রী, যার আর কোনো কাজ নেই অন্য দল ভাঙানো ছাড়া, ইডি সিবিআই পাঠানো ছাড়া আর কোনো কাজ নেই, স্বরাষ্ট্র দপ্তরের কাজ ভুলে গিয়ে তিনি এবার দল ভাঙানোর মন্ত্রী হিসাবেই জয়েন করুন না হয়, যিনি বিভিন্ন দল থেকে ইডি সিবিআই ইত্যাদি ইত্যাদি লাগিয়ে বা লোভ দেখিয়ে টাকা পয়সা দিয়ে দল ভাঙাবেন, এক একটা রাজ্যে সরকার করবেন। এই কাজই করুন তিনি। স্বরাষ্ট্র দপ্তর চূড়ান্ত ব্যর্থ। মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখলেন আপনারা, বাংলাদেশ থেকে লোক এসছে, সেটা স্বরাষ্ট্র দপ্তর বলছে। বাংলাদেশ থেকে লোক পশ্চিমবঙ্গে পার হয়ে কি করে ঢুকলো মুর্শিদাবাদে? কাশ্মীরে কি করে 100 কিলোমিটার দূর থেকে পার হয়ে এলো জঙ্গিরা? পুলওয়ামায় যে ঘটনাটা ঘটলো, সেখানে 300 কিলো আরডিএক্স নিয়ে একটা স্করপিও গাড়ি দিনের পর দিন কাশ্মীর ঘুরে বেড়ালো, কোথাও চেকিং হলো না। এইটা মানে স্বরাষ্ট্র দপ্তর এই দায় নেবে না? স্বরাষ্ট্র দপ্তর এই দায় থেকে কি নিজেদের এড়াতে পারে? আসলে কি জানেন তো, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে সবার আগে রাখা হয় ধর্মকে। এবার ঘটনা হচ্ছে যে এই যে ওয়াকফ বিল নিয়ে বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থান কিন্তু বেশ খানিকটা ভিত নাড়িয়ে দিয়েছে এই সরকারের। দেখুন, এই দেশে যতগুলো গণতন্ত্রের স্তম্ভ আছে, 4টে গণতন্ত্রের স্তম্ভ আছে, তার মধ্যে একমাত্র একটা স্তম্ভ, যেটাকে লেজিসলেটিভ বলা হয়, সংসদ, সেই সংসদে যেতে গেলে, শুধুমাত্র সংসদে যেতে গেলে কোনো ডিগ্রির দরকার হয় না। আর বাকি সংবাদ মাধ্যমে কাজ করুন, ওকালতি করুন বা আইন পেশার সাথে থাকুন, বাকি যে যতগুলো স্তম্ভ আছে প্রত্যেকটির জন্য পড়াশুনোর দরকার হয়। আর সংসদে যারা বসে আছে তাদের অর্ধেকের বেশি তারা কোনো না কোনো ভাবে অভিযুক্ত, না হয় দোষী সাজা পেয়েছে, না হয় তাদের বিরুদ্ধে মামলা চলছে। এই রকম অপরাধীরা সংসদে বসে আইন প্রণয়ন করবে, আর সেই আইনকে আমাদের মেনে চলতে হবে। কেন? কেন নির্বাচনের যে সংস্কার বা ইলেকট্রাল যে রিফর্ম কথা বলা হয় বারবার, সেটা কেন হচ্ছে না? কেন আমাদের দেশে, যখন অন্যান্য পৃথিবীর সমস্ত উন্নত দেশ, যখন তারা ইভিএম ছেড়ে ব্যালটে চলে গিয়েছে, আমরা পঞ্চম অর্থনীতির দেশ, বিশ্বগুরু আমরা কেন এখনো ব্যালটে যেতে পারছি না? কেন আমরা ইভিএম এ পড়ে আছি? কি করে ইভিএম এর ভোটার পার্সেন্টেজ রাতারাতি বেড়ে যায়, এক রাতের মধ্যে বেড়ে যায়? ভোট যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা পার্সেন্টেজ দেখানো হচ্ছে, ভোট শেষ হয়ে গেলে তারপরে ঘন্টা 2 ঘন্টা 4 পর ভোটের শতাংশ বেড়ে যায় কি করে? কি করে এই অপরাধীরা, দাগী অপরাধীরা সংসদ ভবনে ঢোকার সাহস পায়? কেন একটা মিনিমাম মানে
মূল্যায়ন করা হবে না। আমি মানছি যে সবার হয়তো শিক্ষাগত ডিগ্রি নেই, কিন্তু ডিগ্রি থাক না থাক, মানে যারা এই ভোটে দাঁড়াচ্ছে তারা কেন কোনো এক ইন্টারভিউর মাধ্যমে ভোটে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করবেন না? হয়তো পড়াশুনো নাও থাকতে পারে, কিন্তু সোশ্যাল সায়েন্স, সামাজিক ব্যাপারে তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তো করা যেতেই পারে। ডিএমরা তো সব প্রশ্ন করতে পারে, তারপরে তারা ভোটের টিকিটের জন্য অ্যালাউড হতে পারে। কেন এইসব রিফর্ম আনা হচ্ছে না? কারণ ওই মূর্খেরা, ওই দাগিরা দিল্লির সংসদে বসে থাকবে, দিল্লি কেন রাজ্যে রাজ্যে বসে থাকবে, চোরেরা বসে থাকবে, ডাকাতেরা বসে থাকবে, তারা আইন করবে আর সেই আইন মেনে চলতে হবে দেশবাসীকে। এই যে তার ফল দেখুন, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে স্বয়ং জেল খাটা একজন আসামি, এবং শুধু জেল খাটা না, তাকে আদালতের নির্দেশে রাজ্যে পর্যন্ত নিজের রাজ্যে ঢুকতে দেওয়া হয়নি। এরকম একটা লোক আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথা কি আর বলবো, তিনি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের নাকি তিনি গ্র্যাজুয়েট, এইরকম কোনো সাবজেক্টই হয় না। তিনি যে ইনস্টিটিউশনে পড়েছেন সেই ইনস্টিটিউশনে তার কোনো সহপাঠী নেই। তিনি চা বিক্রি করেছেন সেটা কেউ চোখে দেখেনি। দিনের পর দিন অনর্গল প্যাথোলজিক্যাল লায়ারের মতন মিথ্যে কথা বলে যেতে পারেন প্রধানমন্ত্রী। এই রকম যে দেশের অবস্থা, সে দেশে অন্য দেশের লোক এসে গুলি করে মেরে যাবে না, এটা তো অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। আমাদের দুর্বলতার জায়গাটা চীন, পাকিস্তান, বাংলাদেশ ধরে ফেলেছে যে এই দেশের প্রধানমন্ত্রী মূর্খ, এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসামি, তাই এদেশের উপর অ্যাটাক করা যায়। বাংলাদেশ চোখ রাঙাচ্ছে ভারতবর্ষকে, ভাবতে পারেন? নেপাল চোখ রাঙাচ্ছে ভারতবর্ষকে। একটা প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক আছে, শ্রীলঙ্কা বলুন, মালদ্বীপ বলুন, মায়ানমার বলুন, বাংলাদেশ বলুন, এমনকি ভুটান বলুন, চীন বলুন, পাকিস্তান বলুন, কাদের সাথে আমাদের সুসম্পর্ক? একটা প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক নেই। কেন? আমাদের বৈদেশিক নীতি, আমাদের জয়শঙ্কর বিশাল বিশাল নাম, তারা কি করছেন? এই অজিত দোভাল আমাদের নিরাপত্তা উপদেষ্টা, তিনি কি করছেন এই সময়? তিনি কেন পদত্যাগ করছেন না যে হ্যাঁ আমি নিরাপত্তা দিতে পারিনি দেশের মানুষকে? 28 জন মানুষ এইভাবে বেঘরে প্রাণ হারিয়েছেন, কেন তিনি পদত্যাগ করবেন না? আর এখানে বামপন্থীরা দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়। অথচ এইরকম ঘটনা ঘটলে তারা মুখে সেলাই করে রেখে দেয় কুলুপটাকে। ধিক্কার জানাই এইসব বামপন্থীদের। ওই যারা কাশ্মীর মাঙে আজাদি বলে, তারা কোথায় আজকে? তারা কোথায় আজকে? যারা বলে তালে তালে জুতো মারো গালে গালে, আর তারা কোথায় আজকে? রাত জাগা হবে না এই 27 জনের জন্য যারা মারা গেছে? মোমবাতি মিছিল হবে না? প্রতিবাদ হবে না? প্রতিরোধ হবে না? বামফ্রন্ট বন্ধ রেখে বসে আছে, ডাকুন বন্ধ, কিন্তু বন্ধের ইস্যু এটাও করুন যে দেশের মানুষের নিরাপত্তা নেই। এসব তারা করবেন না। রাজনীতির জন্য রাজনীতি করবেন, রাজনীতি কি করে ফায়দা তুলতে হয় সেই ধান্দাতে সারাক্ষণ মশগুল। দেশের মানুষের কি হবে এটা ভাবছে না কেউই। এই দিন আর কতদিন চলতে পারে এভাবে? কতদিন এভাবে চলতে পারে? কতদিন মার্জনা করবেন? আমি বলতে বলতে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি, উত্তেজিত হয়ে যাচ্ছি। কারণ কি জানেন, এই মানে যে 27-28 জন মারা গিয়েছেন, এদের মধ্যে আমার বাঙালি ভাই বোনেরাও আছেন, অথচ এটাকে হিন্দু মুসলমান দাগিয়ে দেওয়া হচ্ছে। বাঙালি কোথাও খুন হলে, কোথাও মারা গেলে তিনি কোন ধর্মের লোক, তিনি কোন দলিত নাকি উচ্চবর্ণ, এগুলো ভাবতে পারি না। একটাই মনে হয় বাঙালি মারা গেছে, একটাই মনে হয় ভারতবাসী মারা গেছে। পেহেলগাঁওয়ে যেখানে এই ঘটনা, নৃশংস ঘটনাটা ঘটেছে, সেখান থেকে বর্ডার 100 কিলোমিটার দূরে। 100 কিলোমিটার রাস্তা ট্রাভেল করে এলো উগ্রপন্থীরা, 2-3 জন এলো পাথাড়ি গুলি ছুড়ল। যারা প্রত্যক্ষদর্শী, যারা হাসপাতালে শুয়ে আছে, আহত হয়েছে, তারা বলছে যে এলো পাথাড়ি গুলি ছুড়েছে, অথচ বলা হচ্ছে হিন্দু মুসলমান জিজ্ঞাসা করে করে গুলি ছোড়া হয়েছে। সবকিছুতে মুসলমানদের দায়ী করা, মুসলমানদের দাগিয়ে দেওয়া আর কতদিন চলবে? কবে হিন্দুরা বুঝবে যে সব কাণ্ডের জন্য মুসলমানরা দায়ী না? আর উগ্রপন্থীদের তো মুসলমান হিন্দু হয় না, তারা উগ্রপন্থী হয়। তারা দেশের মানুষকে খুন করে, তারা এটা বেছে বেছে খুন করে না। মুম্বাই অ্যাটাক যখন হয়েছিল তখন কি বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছিল? পুলওয়ামার সময় বেছে বেছে দেখা হয়েছিল কোন সেনা হিন্দু, কোন সেনা মুসলিম? তারা হঠাৎ গুলির ছড়া ছড়িয়ে দেয়, যে কজন মরলো ব্যাস। আর এটাকে গদি মিডিয়া, বেশ কয়েকটি গদি মিডিয়া, নাম করা করা গদি মিডিয়া, তারা পর্যন্ত এটাকে হিন্দু মুসলমান অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছে।
আর দেশের মানুষ সেগুলো গপ গপ করে খাচ্ছে। কতটা মূর্খ ওদের এই কথাটা বিশ্বাস করা যায় যে একটা হঠাৎ আচমকা 15-20 মিনিটের অপারেশনে হিন্দু মুসলমান জিজ্ঞাসা করে 27 জনকে গুলি করা যায়? ফেক ভিডিও ছড়ানো হচ্ছে, ফেক নিউজ ছড়ানো হচ্ছে। আর আমাদের দেশের সরকার চুপ করে বসে আছে। তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি এখনো পর্যন্ত। অফিসিয়াল কোনো বিবৃতি দেয়নি তারা। কতদিন এগুলো সহ্য করা যায়? এই সিদ্ধান্ত নেবেন আপনি। এই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। এই সরকারকে আর কতদিন বরদাস্ত করা যায়? তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি অনুষ্ঠান শেষ করার আগে, এই যে বিজেপির পাপের দায় না, এটা কিন্তু নীতিশ কুমারকেও নিতে হবে। এটা কিন্তু চন্দ্রবাবুকেও নিতে হবে। চন্দ্রবাবু নাইডুকে। এটা চিরাগ পাসওয়ানকেও নিতে হবে। এনডিএর সব শরিককে নিতে হবে। কারণ তারা সমর্থন দিচ্ছে বলে এরকম একটা জনবিরোধী সরকার এখনো টিকে আছে। জবাব এদেরকেও দিতে হবে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। খুব উত্তেজিতভাবে বললাম, মার্জনা করবেন। কারণ নিজের উত্তেজনা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না এই ঘটনার পর। সকলে ভালো থাকবেন। দেখা হবে আজ রাতের অনুষ্ঠানে। নমস্কার।